আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে। একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন। কোথায় চলে গেছে সবকিছু আমরা ধারণা করছিলাম এই সব লোকজন এরকমই করেন, এরকমই তাদের অবস্থা। আমাদের সামনে আরো প্রমাণ হিসাবে আসলো। মানে এখন দুদকের কাজ আসলে অন্তত জমিগুলো ওনার এবং ওনার পরিবারের সদস্য মানে তার স্ত্রী এবং কন্যাদের নামে এটা শিওর, কারণ এগুলো রেজিস্ট্রেশন ভাবেই আছে। বাংলাদেশের দুর্নীতিতে এই মুহূর্তে সেরা কে? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির, কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীবদের জয়, তার বোন শেখ রেহানা, কিংবা সফি সাদক সালমান এফ রহমান, যদি আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নটিও করা হয় তাহলে আপনার উত্তরটা কি আসবে সেটা আমি আপনাদের কাছ থেকেই আশা করছি। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে ভারতে নিয়ে এবং তার লাশ টুকরো টুকরো করা হয়েছে। তারপরে জামাত শিবিরের লোকজন এত খুশি কেন? প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক একটা জামাত শিবিরের ছেলেকে মেরেছিল এই আনোয়ারুল আজিম আনার। তার মা বলেছিল যে মারবি যখন আমার বাবুটারে, চোখ দুইটা তুল্লা নিলে কেন বাবুটারে, এরকম একটা আবদার করেছিল। অবশেষে এমপি আনারের বিষয়টি নিয়ে জামাত শিবিরের একজন নেতাকর্মী কঠিন কিছু বক্তব্য দিয়েছে, যা ভিডিওর শুরুতে হয়তো কিছু অংশ আপনারা দেখেছেন। মূলত প্রিয় দর্শক, আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বর্তমান ইস্যু চলতেছে সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব এবং সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু তোরগরম সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টি নিয়ে অবশেষে তাদেরকে কুলাঙ্গার বলে দাবি করেছেন ভিপি নুরুল হক নূর, এবং কি আওয়ামী লীগে নাকি আরও অনেক বেনজির অনেক আজিজ তৈরি করেছে, শুধু আওয়ামী লীগই এটা তৈরি করতে পারে এমনটাই দাবি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক, জাহিদুর রহমান এবং গোলাম মাওলা রনির 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মূলত তারাও এই বেনজির আহমেদ এবং সাবেক আইজি পুলিশের আইজি বেনজির আহমেদকে দিয়েই কিন্তু তারাও মুখ খুলেছেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতার কথা না বাড়াই, সর্বপ্রথম মানে ঝিনাইদহের যিনি এমপি ভারতে গিয়ে হত্যা হয়েছে সেই আনোয়ারুল আজিম আনারকে নিয়ে কী বলতেছে একজন জামাতের নেতাকর্মী, চলুন শুনে আসি। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে। আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে। শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। ঝিনাইদহের সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি? আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার। আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটা আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর, এত ছোট্ট একটা শিশু, যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন? কেন তার চোখটা উপরালি? এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে। সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার বাড়ির সাথে লিপ্ত, না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত, না হয় স্বর্ণ চালানের সাথে লিপ্ত। এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মীর সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম, ভাইজান অপেক্ষা করুন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তার কাউকে ফোন করতে হয় না, তার কারো কাছে দ্বারস্থ হতে হয় না। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, আমাদের ব্যাংক দখল করেছেন, আমাদের হাসপাতাল দখল করেছেন, আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন, আমাদের কলেজ দখল করেছেন, অপেক্ষায় থাকুন। শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে, শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে, শুধু মানে জব্দ এবং ক্রোক করার মধ্যেই শেষ হবে না, আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন?
জুলুম করেছেন, শোষণ করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, কত লোককে গুলি করে অন্যায়ভাবে খুন করেছেন, তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে চলুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য শুনে আসি, যে এই বেনজির আহমেদ এবং আজিজকে তৈরি করেছে আওয়ামী লীগ এবং তাদের মতো আরও অনেক বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ। চলুন কি বলতেছে শুনে আসি। একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, আপনারা আজকে 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছেন, আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেন। নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি, আমাদের অধিকারের জন্য লড়ছি, সেই নির্বাচনটা চেয়েছি। আমরা তো আপনাদেরকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণের সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সে নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10% আসন পাবে না। কি অবস্থা তারা করেছে আমি ওই বিষয়ে আলোচনা যেতে চাই না। আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি, তাকে আমি এমপিও বলতে চাই না, তাকে আজকে আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোস্ত কিনতে যাই, টুকরা টুকরা করে দেয় না, টুকরা টুকরা করে নাকি কেটে আপনার ফ্রাশ করে থাকে ম্যানুয়ালে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা চিন্তা করেন। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন? আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনি লালন করেছেন, আমেরিকান স্যাংশন পাওয়ার পরে তাকে আপনার আইজি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনা প্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের না, এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সেই জন্য আমি বারবার করে গতকাল বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো ভিপি নুরুল হক নূর অবশেষে ক্ষিপ্ত হলেন এবং কুলাঙ্গার বলে গালি দিলেন বেনজির এবং আজিজ আহমেদকে। চলুন প্রিয় দর্শক শ্রোতা, তার অগ্নিধারা বক্তব্যটি শুনে আসি। আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছর ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা আলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘর চৌকেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করবো, দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেবো। এই জনগণকে জেগে উঠতে হবে। আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া বুড়া মানুষ দিয়া পরিবর্তন হয় নাই। এখন বুড়া মানুষদেরকে অসম্মান করছি না। এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণদের শক্তিতে চলেছে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও, সিনিয়র মানুষরা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। তাই তরুণ কিংবা তারুণ্য বয়সের ফ্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি, কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহি চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজী যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী
ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করবো, 71-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হয় আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, 2 জন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, 2 জন ডাকসুর ভিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর ভিপিজিএস ছিলেন। তারা নিশ্চয়ই তাদের বয়স 30-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হতো। 7 জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার 22-23 থেকে 30-এর মধ্যে। 7 জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি নির্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় ব্যর্থ হয়েছেন, এই জাতির আচ্ছা নির্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝতে পারছে না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে হামিলের বাসের মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিয়েছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র 35। আজকের তরুণ এবং যুবকরা এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস করতে হবে। 6টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। 3 জনের বক্তব্য আপনারা শুনলেন। চলুন এবার 4র্থ নম্বরে এই বিষয়টি নিয়ে বা এই শুনে আলোচনা করেছেন গোলাম মওলা রনি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আজকের যে শিরোনামটি ব্যবহৃত হয়েছে, পিলে চমকানো শিরোনাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি আওয়ামী লীগ করি না বিএনপি করি। বিএনপিতে আমি নির্বাচন করেছি, বিএনপিতে যোগদান করেছি এবং এখনো পর্যন্ত সবাই জানে যে বিএনপিতে আছি। তো সেক্ষেত্রে এরকম একটি শিরোনাম আমি কেন দিলাম, কীভাবে দিলাম, এটির একটি রসঘন আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ সহকারে শুনলে। আপনারা জানেন যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত বলা হলো তিনিই আসলে বিএনপির চেয়ারপারসন, বিএনপিকে তিনি এখন চালাচ্ছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত সরকারের কারা বন্দী অবস্থায় আছেন, সাজাপ্রাপ্ত বলা হচ্ছে তাকে, এবং বয়সের ভারে নুজ্জ এবং নানা রকম শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত। কাজেই তার এই জীবদ্দশা এবং তার যে পদ পদবিটি এটি অলংকারিক চেয়ারপারসন বিএনপির। কিন্তু সত্যিকার অর্থে ক্ষমতা এবং সাংগঠনিক যা কিছু সবই জনাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তার হুকুমেই দল পরিচালিত হচ্ছে। অনাগত দিনে দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা তার হুকুমের বা তার পছন্দের কেউ প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দলকে নেতৃত্ব দেবেন, তিনি দেশকে নেতৃত্ব দেবেন। আর যদি তিনি সেটা না পারেন তাহলে তিনি পরাজিত হবেন, দুর্ভোগ দুর্দশায় পড়বেন এবং এখন যেখানে আছেন তার চেয়ে আরও খারাপ অবস্থায় যাবেন। এটা হলো একেবারে বাস্তবতা। এখন সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য তিনি কি আসলে কোনো থ্রেট, বা আওয়ামী লীগ কি বিএনপিকে, তারেক রহমান সাহেবের নেতৃত্বের যে বিএনপি, সেই বিএনপিকে তাদের প্রতিপক্ষ মনে করে কি না? আপাত দৃষ্টিতে মনে হবে আওয়ামী লীগের কোনো রকম প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি নামক যে একটি দল আছে, এটি তারা মাঝে মধ্যে বলে মূলত মানুষকে স্মরণ করিয়ে দেন, কিন্তু বিএনপির কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণের মধ্যে নেই, এরকম একটি প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু বাস্তবতা হলো যে সেই 2006 থেকে আজ অবধি যে রাষ্ট্রীয় জুলুম, যে অত্যাচার, যে নিগৃহ, যে প্রাকৃতিক বিপর্যয় বিএনপির উপরে এসেছে পাক ভারত উপমহাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের উপর, সেটি পাকিস্তানের পিপলস পার্টি বলেন, ভারতের জাতীয় কংগ্রেস বলেন, কিংবা এই বাংলা এবং পাকিস্তানের মুসলিম লীগের কথা বলেন, এত দীর্ঘস্থায়ী জুলুম এবং অত্যাচার কোনো দলের প্রতি হয়নি। এবং সেটি হওয়ার পরেও এই দলটি ক্রমবর্ধমান হারে জনপ্রিয়তা, সাংগঠনিক বিস্তৃতি, কর্মী এবং সমর্থকদের সংখ্যা এবং যাকে বলা হয় দক্ষতা, অভিজ্ঞতার যোগ্যতা বেড়ে যাওয়ার যে চূড়ান্ত নজির স্থাপন করেছে বিএনপি, এটি সমসাময়িক রাজনীতিতে অন্য কোনো দেশে আমি দেখতে পাই না। দ্বিতীয়ত, এই দলটির দেশপ্রেম এবং এই দলটির দলপ্রেম, অর্থাৎ এই দলের নেতাকর্মীদের মধ্যে বিএনপি প্রীতি যেভাবে আছে, বাংলাদেশের অন্য কোনো দলের প্রতি, এমনকি জামাত শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও নেই। এর কারণ হলো জামাতের 90% কর্মকাণ্ড গা ঢাকা দিয়ে অবস্থায় থাকে। দেখা হলে মুস্কেটে হাসি দেবে, আসসালামু আলাইকুম বলবে, আপনার সাথে হাত হ্যান্ডশেক করবে খুব সফট মোলায়েম করে, সুযোগ পেলে আপনাকে জড়িয়ে ধরবে। এর কারণ হলো আমাকে মাইরেন না, আমি নিরীহ মানুষ। কিন্তু বিএনপি কিন্তু সেটা করছে না। বিএনপি সুযোগ যেখানে পাচ্ছে মারামারি করছে, মার দিচ্ছে, যেখানে পারছে না মার খাচ্ছে। আবার পুলিশ বাহিনীর সঙ্গে তাদের কখনো লেনাদেনা হয় না। পুলিশ যখনই সুযোগ পায় তাদেরকে ধরে, মামলায় ঢুকায়, জেলে ঢুকায়, আবার তারা সেখান থেকে বের হয়ে আসে। এই যে অনবরত লড়াই এবং সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা আসলে কমা উচিত ছিল। অনেক লোক
বনবাসে চলে যাওয়ার কথা ছিল, অনেক লোক ঋষিমুনি হয়ে যাওয়ার কথা ছিল, অনেক মানুষের আত্মহত্যা করার কথা ছিল, কিন্তু সেটা না করে বিএনপি ক্রমশই তাদের যে শক্তিমত্তা এটি বাড়িয়ে চলছে। এই যে একটা নির্বাচন হলো, ডামি নির্বাচন, বিএনপি হাইয়েস্ট 6 থেকে 7 দিন বসেছিল। এরপরে রুহুল কবির রিজভির নেতৃত্বে তালা ভেঙে অফিসে ঢোকা হলো। তারপরে এই যে এখন সাংগঠনিক কর্মকাণ্ড চলছে, সিরিজ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, সবাই যার যার মতো করে সারা বাংলাদেশ কিন্তু কাজ করে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে, বর্ষার মধ্যে কিন্তু তাদের কর্মকাণ্ড চলে যাচ্ছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রতিদিন সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত অন্তত পক্ষে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের সঙ্গে সিরিজ মিটিং। এমন দিন নেই যে সে শুধুমাত্র নামাজের জন্য, খাওয়ার জন্য কিঞ্চিত সময় রেখে বাকি সময়টা তাকে নেতাকর্মীর সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, শুনতে হচ্ছে, সমস্যার সমাধান করতে হচ্ছে, কমান্ড দিতে হচ্ছে। এটা হলো বাস্তবতা। এবং এই কারণে কি হচ্ছে, তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগের লোকজনের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। তাকে ধরার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে ধরে আনার জন্য, তাকে চাপ দেওয়ার জন্য আওয়ামী লীগের সবচেয়ে এখন আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের সামনে যদি যারা শক্তিশালী লোক রয়েছে তাদের সামনে যদি বলা হয় তোমাদেরকে হুর দেওয়া হবে, পরি দেওয়া হবে, সারাবান তহুরা দেওয়া হবে, তোমাদেরকে অনেকগুলো প্রাসাদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, এগুলো একদিকে, আর অন্যদিকে তোমাদেরকে তারেক রহমানকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। সবাই বলবে যে আমরা তারেক রহমানকে চাই, এগুলো লাগবে না। কেন চাও? আমরা তাকে একটা ডলা দিতে চাই। এখন এই যে আওয়ামী লীগের লোকজন তাকে ডলা দিতে চায় এবং তাকে অপদস্থ করতে চায়, তাকে মারতে চায়, এটাই তারেক রহমান সাহেবের সফলতা, এটাই বিএনপির অস্তিত্ব এবং বিএনপি যে অনাগত দিনে ভালো কিছু একটা করতে পারবে এটাই তার প্রমাণ। এই হলো ভূমিকা। আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, জাহিদুর রহমানের একটি, আরেকটি হলো ডক্টর ফয়জুল হক সাহেবের। চলুনের কথা না বাড়াই, এবার আমরা শুনে আসি জাহিদুর রহমানের বক্তব্য। প্রায় প্রতিদিনই জনাব বেনজিরকে নিয়ে কোনো না কোনো একটা নতুন খবর আমাদের সামনে এসে হাজির হয় এবং যেটার এক ধরনের তাৎপর্য আছে বলে আমি বিশ্বাস করি, তাই সেগুলো নিয়ে কথা বলাও দরকার। সর্বশেষ যে খবরটা এলো গতকাল, আমরা দেখেছি অনেকেই, সেটা হচ্ছে জনাব বেনজিরকে এবার দুদক ডেকেছেন, তাকে এবং তার পরিবারকে, তার ইমিডিয়েট পরিবারকে। আমি ভুল না করলে জুনের 6 তারিখ তাকে যেতে হবে এবং 9 তারিখ তার স্ত্রী এবং কন্যাদেরকে যেতে হবে। এই হচ্ছে দুদকের ডাকার খবর। এটাকে আমরা ঠিক কীভাবে দেখব? এটাকে কি আমরা খুব অনেকে যেভাবে ইন্টারপ্রেট করছি, এটা আই ওয়াশ ইত্যাদি ইত্যাদি, সেভাবে দেখব, নাকি আসলে এটা প্রচণ্ড টাফ একটা, কঠিন একটা চিকিৎসা যেটা সরকারকে করতে হচ্ছে, অনেকটা ক্যান্সারের কেমোথেরাপির মতো? যেন বেনজির কি একটা কেমোথেরাপি? এই প্রশ্নটা আমি করে রাখতে চাই। আগে একটু ওনাকে যে ডাকা হলো, সেই ডাকা নিয়ে কয়েকটা স্পেকুলেশন থেকে আমরা হয়তো একটু বাঁচবো। 6 তারিখেই অনেকে ধারণা করছিলেন তিনি হয়তো দেশেই নাই, কেউ কেউ বলার চেষ্টা করেছেন এরকম, যদিও আমরা তার দেশ থেকে দেশ ত্যাগের ব্যাপারে যাতে ব্যারিয়ার দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেরকমও একটা অনুমতি দুদক চাইবে বলে নিউজ এসেছিল। আবার অনেকে বলছেন যে না, উনি দেশেই আছেন। সো 6 তারিখ আমরা বুঝবো এবং আমরা ধারণা করি উনি সম্ভবত দেশে আছেন। ওনার দেশ ত্যাগ করতে সম্ভবত দেওয়া হয়নি, কারণ আমার ধারণা সরকার এই বিচারটা করতে চাইছে। সোফার যা যা ঘটলো, একটা পত্রিকায় রিপোর্ট আসা, একজন ডামি এমপি গিয়ে সেটা নিয়ে উচ্চবাচ্য করা, তারপর দুদক মাথাচাড়া দিয়ে ওঠা, গা আড়মোড়া ভেঙে উঠেছে, তারপর এখন একটার পর একটা 2 ধাপে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, অন্তত জব্দ করা ফর দ্য টাইম বিং, তার অ্যাকাউন্ট, তার বিও অ্যাকাউন্ট শেয়ারের, সেগুলো সব কিছুর উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে সেটা হলো 650 বিঘার মতো জমি এই পরিবারের দখলে আছে। উনি গুলশানে একদিনেই 4টা ফ্ল্যাট কিনেছেন। অদ্ভুত লাগে। আমরা একসাথে 2-4টা জামা টামা কিনে ফেলি, উনি 4টা ফ্ল্যাট কিনে ফেলেন এবং গুলশানে। মন খারাপ হলে শপিং করি, উনি মন খারাপ হলে ফ্ল্যাট কেনেন। ব্যাপারগুলো এরকম, কোথায় চলে গেছে সব কিছু। আমরা ধারণা করছিলাম এই সব লোকজন এরকমই করেন, এরকমই তাদের অবস্থা। আমাদের সামনে আরও প্রমাণ হিসাবে আসলো। এখন দুদকের কাজ আসলে অন্তত জমিগুলো ওনার এবং ওনার পরিবারের সদস্য, তার স্ত্রী এবং কন্যাদের নামে, এটা শিওর, কারণ এগুলো রেজিস্ট্রেশন ওভাবেই আছে। দুদকের আসলে দেখার বিষয় কাগজে কলমে এখন উনি এগুলো বৈধ উপার্জন দিয়ে অর্জন করেছেন কিনা। কালের কণ্ঠ যে রিপোর্ট ওনার এই আলাদিনের চেরাগ নিয়ে রিপোর্ট করেছিল, সেখানে জানানো হয়েছিল যে 1,20,00,000 টাকা তার 1,80,00,000 টাকা তার এই চাকরি জীবনে উনি উপার্জন করেছেন। এর বেশি কোনো টাকা সেখানে নাই। উনি যদি মিশনে গিয়ে থাকেন, ইউএন মিশনে ভালো টাকা পাওয়া যায়, এটা কয়েক কোটি টাকাই বা আসলে হবে। কিন্তু উনি অকল্পনীয় শত শত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দেশেই আছে। তার লন্ডারিং করা, পাচার করা সম্পত্তি এর বহু গুণ, এর কয়েক গুণ আছে, এটা আমরা খুব স্পষ্টভাবেই জানি। উনি এত বোকা মানুষ যে কোনো বিবেচনায় নন। কিন্তু যে কথাটা বলছিলাম, আসলে গতি প্রকৃতি আমরা দেখে আমরা এখনও কেউ কেউ মনে করছি যে তাকে দুদক ডাকবে, দুদক ডেকে নিয়ে তার সাথে একটু কথাটা বলবে, পরে তাকে একটা সাফসুতরা করে সার্টিফিকেট দিয়ে দেবেন যে না, তার সব কিছু বৈধ, সব ঠিকঠাক আছে। এরকমও স্পেকুলেট কেউ কেউ করছেন, বাট আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট।
এটা যে হয় না তা না, এই যে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি, আপনাদের খেয়াল থাকার কথা, একজন অ্যাডিশনাল ডিআইজির যেন শিমুলের 14 সালেই তাকে একবার দুদক ডেকেছিল এবং সেই ডাকার ফলে সেটাকেও তাকে এক ধরনের ক্লিন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার ডেকেছে। আমি একটা সূত্রে জানতে পারলাম আগের বার যে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেটা মূলত জনাব বেনজিরের তদবিরের কারণে, এবং জনাব বেনজির পন্থী বলে ওনার এক ধরনের পারসেপশন আছে। তার মানে খেয়াল করি আমরা, যদি এটা সত্য হয় জনাব বেনজিরকে সাইজ করা হচ্ছে, এটা মোটামুটি শিওর, এবং তার সাথে সাথে তার যে ডালপালা ছিল, সাঙ্গপাঙ্গরা ছিল, তাদেরকেও ধরা হয়েছে একই পথে। তাহলে তাকে ধরা হয়েছে এটা আমরা মনে করতে পারি, কিন্তু এটা কেন? এখন যদি এটা ধরা হয়েছে এটা ফর শিওর, তাহলে সরকারকে একটা খুবই টাফ সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখানে এসছে কেমোথেরাপির প্রশ্ন। আমরা কেমোথেরাপি শব্দটা খুব ভালোভাবে জানি, মানে ডাক্তারি ভাষায় এই ড্রাগগুলোর একটা ক্যাটাগরির পার্ট, এগুলোকে সাইটোটক্সিক ড্রাগ বলে। মানে সাইটো স্ট্যান্ডস ফর, মানে এটা হচ্ছে এনিথিং রিলেটেড টু সেল, কোষ, আর টক্সিক মানে তো বুঝি বিষের মতো জিনিস। মানে এটা এমন একটা ঔষধ যেটা কোষকে মেরে ফেলতে পারে, কোষের প্রতি বিষাক্ত। আমরা জানি যারা আমাদের পরিবারে আশেপাশে বন্ধুবান্ধবদের মধ্যে ক্যান্সার পেশেন্ট আমরা দেখেছি, জানি, এবং আমরা জানি যে এই ওষুধটা নেওয়া হলে তীব্র প্রতিক্রিয়া হয়, কারণ এটা শুধুমাত্র ক্যান্সার সেলকে ক্ষতিগ্রস্ত করে তা না, আপনার সব রকম কোষকে এটা ক্ষতিগ্রস্ত করে এবং অত্যন্ত সিরিয়াস সাইড এফেক্ট হয়, নানা রকম সাইড এফেক্ট হয়। এক এক ঔষধে, সব ঔষধ মানে কেমোথেরাপি বললে তো 1-2 রকম, অনেক রকম ঔষধ আছে রোগ অনুযায়ী, রোগের ধরন অনুযায়ী, এক একটার এক এক রকম, কিন্তু মোটা দাগে প্রচণ্ড সাইড এফেক্ট হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা, আপনি যদি চিকিৎসা নিতে চান এবং একটা স্টেজে আপনাকে কেমোথেরাপি নিতে হয়, তখন আপনি আসলে ওজন করেন যে আমার শরীরে এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করবে, বাট এটা আমার লাইফকে অনেকটা এক্সটেন্ড করবে, এবং কিছু কিছু ক্যান্সার একটা স্টেজে এটা ইভেন আপনাকে মোটামুটি কিওর করে ফেলতে পারে। সুতরাং আপনি এই যে যাবতীয় চাপ শরীরে নেন, নেগেটিভিটি নেন, আপনি জানেন এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে, বাট ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন। কারণ আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। জাহিদুর রহমানের বক্তব্যটি আপনারা শুনলেন, এবার ডক্টর ফজল হক সাহেবের বক্তব্যটি দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। বাংলাদেশের দুর্নীতিতে এই মুহূর্তে সেরা কে? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির, কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীবদের জয়, তার বোন শেখ রেহানা, কিংবা সফি সাদক, সালমান এফ রহমান, যদি আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নটিও করা হয়, তাহলে আপনার উত্তরটা কি আসবে সেটা আমি আপনাদের কাছ থেকেই আশা করছি। বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বড় বড় রাঘব বোয়ালরা যখন দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, সেই দুর্নীতি, অন্যায়, অবিচারের অংশবিশেষ তার চালাচমুন্ড যারা রয়েছেন তারাও কিন্তু ভাগে পান এবং তারাও করে থাকেন। কিন্তু এন্ড অফ দ্য ডেতে ওই চালা যারা রয়েছেন, যারা কামলা রয়েছেন, কিংবা তাদের চাকর বাকর রয়েছেন, তাদের নামগুলো বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় চলে আসে, কারণ আপনার মূল যারা রাঘব বোয়াল রয়েছে তাদেরকে আড়াল করার উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনারা জানেন, আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেনজির আহমেদের নাম, জেনারেল আজিজের নাম সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমনকি সরকারি মহলের ওবায়দুল কাদের সাহেবদের মুখ থেকেও তাদের নাম যখন আসছে, তখনই আমার কাছে মূলত সন্দেহটা শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিতে সেরা হিসাবে আখ্যায়িত হয়ে এই মুহূর্তে যদি আপনি পুরস্কৃত করেন, তাহলে বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত, অদ্বিতীয় যেই পরিবারটির সাথে দুর্নীতিতে আর কেউ প্রতিযোগিতায় ফার্স্ট তো দূরের কথা আশেপাশে যেতে পারবেন না, সেটি হচ্ছে শেখ পরিবার তথা শেখ হাসিনা পরিবার। এবং তথা এখানে 3 থেকে 4 জন ব্যক্তিকে যদি আপনি লিস্ট আউট করেন, তাহলে পেয়ে যাবেন শেখ হাসিনা, সজীবদের জয়, শেখ রেহানা, তার সন্তান ববি সহ এই সিন্ডিকেট দল, এবং শেখ হাসিনার কন্যা পুতুল সহ অন্যান্য লোকজন। এবং আপনি যদি আরও একটু গভীরে যান, তাহলে দেখবেন এই শেখ পরিবারের আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলোচনা সমালোচিত হয়েছে, বেআই কিংবা বেআইন, কিংবা চাচা, ভাতিজা, আত্মীয় স্বজন, ফুফাতো ভাই, মামাতো ভাই, এ ধরনের করে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার এই প্রজন্মের লোকগুলোই বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ। কাউকে যদি প্রশ্ন করা হয় দুর্নীতির সংজ্ঞাটা কি, আপনি হয়তো উত্তর দিবেন আপনার কাছ থেকে কিছু টাকা মেরে খেয়েছে, এটাই দুর্নীতি। কিন্তু আপনি ভুলে গিয়েছেন দুর্নীতি হচ্ছে সকল প্রকার অন্যায় যেই কাজগুলো করে সমাজের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, আপনার যে কোনো জায়গায় অন্যায় কাজ করে যেটাই করবে সেটাই অন কাইন্ড অফ দুর্নীতি। আজ এই বাংলাদেশে 3 টার্ম অবৈধ ইলেকশন করে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় পরে 4বার ইলেকশন করে, সেখানে আপনারা বাংলাদেশের দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। রাতের অন্ধকারে ভোট করে, চুরি করে, ডাকাতি করে নির্বাচন করেছে, সেখানে আপনি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। আপনি কি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সজীবদের জয় দেশ থেকে পালায়ন করে এখন কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মিডিয়ায়, পত্রপত্রিকায় এই সাম্প্রতিক সময় তাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না। তাকে কি আপনি দুর্নীতিগ্রস্ত সন্তান বলবেন না? আপনি কি বলবেন না শেখ রেহানার দুর্নীতি, শেখ হাসিনার দুর্নীতির কথা? আমি ব্যস্ত আমাদের বাংলাদেশের সাবেক পুলিশের আইজি বেনজির কিংবা জেনারেল আজিজের কথা।
নিশ্চিত তারা দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র চাকর বাকরের লেভেলের দুর্নীতিগ্রস্ত। তারা এখনো মাফিয়া চক্রের দুর্নীতিগ্রস্ত হতে পারেনি। তারা এখনো ওই সেরাদের সেরা হতে পারেনি। শেখ হাসিনা শেখ পরিবারের ধারে কাছেও যেতে পারেনি। সেজন্য কথা আছে, কখনোই ঘরের মালিকের বিচার হয় না, বিচার হয় চাকরের, বিচার হয় ওই আপনার মেষ পালন যে করবে তার। কারণ ওরা আপনার এখানে ভিক্ষুক, ওরা আপনার এখানে কর্মচারী, ওরা আপনার দালাল। ওদের বিচার করাটা খুবই সহজ। কিন্তু এই বিচারটার উদ্দেশ্য কি জানেন? এটা হচ্ছে আপনার চোখের লেভেলটাকে একটু ভিন্ন করে রাখা, যে শেখ হাসিনার মতো মানবতা দরদী নেত্রী কি আর পৃথিবীতে আছে? না, হতেই পারে না। তিনি একেবারে সৎ শাসক, তিনি তার ঘরের লোকের বিচার করছেন। অর্থ হচ্ছে আপনার সন্তান যে পাশের বাড়ির মেয়েটির সাথে অপকর্ম করেছে সেটাকে ঢেকে রাখার জন্য আপনি ঘরের চাকরের বিচার করে প্রমাণ করে দিলেন যে আমরা এই অপরাধের সাথে সম্পৃক্ত নই। প্রিয় বাংলাদেশের আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইরা, মাথায় রাখতে হবে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ কারা, কোন পরিবারটি দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে কথা বলতে হবে, তাদেরকে নিয়ে দেশে মানুষের কাছে প্রচার করতে হবে এবং তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমরা এই সকল নাটক বাংলাদেশে যেগুলো সাজানো হচ্ছে সেগুলো অবশ্যই উপভোগ করতে পারেন, কিন্তু এই নাটকগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওদের দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর চেহারা মানুষের কাছে প্রকাশ হলে আপনি দেখে হাসতে পারেন, আনন্দ নিতে পারেন, কারণ ওরা উল্লাসিত ছিল। একসময় ওরা অনেক পরিমাণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। কিন্তু আসল যারা জুলুমবাজ, যার হুকুমে বাংলাদেশের মানুষগুলোকে খুন করেছে এই বেনজির, যার হুকুমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষদের উপরে গুম খুম করেছে এই জেনারেল আজিজরা এবং তার সঙ্গপঙ্গরা, তাদেরকে শুধুমাত্র এই লোকদেরকে দেখলে হবে না, এই হুকুমদাতাদেরকে আপনার দেখতে হবে এবং তাদেরকে চিনতে হবে। আর এই হুকুমদাতা বাংলাদেশে কে, সেটা বাংলাদেশের জনগণ যেমন জানে, আপনি জানেন, আমিও জানি। আজ এই সব কিছুর মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা, শেখ পরিবার। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্স দেওয়া আছে, অবশ্যই সেই কমেন্ট বক্সে গিয়ে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেবকে উদ্দেশ্য করে কিছু বলার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।